আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ইলেকট্রিক্যাল মেশিনের ট্রান্সফরমার নিয়ে আলোচনা করব। ট্রান্সফরমার থেকে বোর্ডে জব এক্সামে একটা কোশ্চেন প্রায় থাকে, তো অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। প্রথমে আমরা বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব, দেন আমরা ম্যাথ করব ট্রান্সফরমারের। সো আজকে ক্লাসটা হবে ট্রান্সফরমার শেখার সহজ একটি উপায়। তো তাহলে শুরু করি। আচ্ছা, ট্রান্সফরমার ট্রান্সফরমার পিএফটা অলওয়েজ ল্যাগিং। পিএফটা ল্যাগিং কেন? কারণ প্রাইমারি আর সেকেন্ডারি তো ইন্ডাক্টর কয়েলের মতো। যদি আঁকি, প্রাইমারি আর সেকেন্ডারি ইন্ডাক্টর কয়েলের মতো, এই জন্য পিআপটা ল্যাগিং। আর আইডিয়াল ট্রান্সফরমার হলো আইডিয়াল, মনে করেন B1, আর এটা হলো B2, E1, আর এটা হলো E2। আইডিয়াল ট্রান্সফরমারে কি হয়? B1 ইকুয়াল টু E1 আর B2 ইকুয়াল টু E2। কেন? কারণ আইডিয়াল ট্রান্সফরমার কোনো লস নাই, এই জন্য B1 ইকুয়াল টু E1 আর B2 ইকুয়াল টু E2। আর এখানে আর রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স এগুলোও নাই। সো এটা হলো প্রাইমারি ভোল্টেজ B1, আর এটা হলো প্রাইমারি ইনডিউস ভোল্টেজ বা হলো ইএমএফ, আর এটা হলো সেকেন্ডারি ইনডিউস ভোল্টেজ বা হলো ইএমএফ। এখন আমরা দেখি ফ্যারাডে ল অফ ইন্ডাকশন, ল অফ ইন্ডাকশন। সেটা হলো কি? ইকাল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি, ডি ফাই বাই ডিটি। সো এখানে এনটা কি? ট্রান্স রেশিও, না সরি, নাম্বার অফ টার্ন। এনটা কি? নাম্বার অফ টার্ন। আর ডি ফাই বাই ডিটি হলো রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। ডি ফাই বাই ডিটি হলো রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। আর এটা ছিল ছিল প্রাইমারি ইন্ডিউস ভোল্টেজ আর ইএমএফ, ভোল্টেজ অথবা ইএমএফ। আর এটা হলো সেকেন্ডারি ইন্ডিউস ভোল্টেজ অথবা ইএমএফ। সো এখানে এই B1 আর E1, B2 আর E2 সমান, কারণ কোনো লস নাই এখানে, কোনো লস নাই এখানে, কোনো লস নাই। সো B1 আর E1 সেম, একই কারেন্ট আছে, শর্ট সার্কিটের মতো। এই যে, সো কোনো লস নাই, এর জন্য B1 ইকুয়াল টু E1 আর B2 ইকুয়াল টু E2। এখন চলেন ইকুইভ্যালেন্ট সার্কিট দেখি ট্রান্সফরমারের। ইকুইভ্যালেন্ট সার্কিট দেখি। ইকুইভ্যালেন্ট সার্কিট দেখি, চলো। ইকুইভ্যালেন্ট সার্কিট, এটাকে একজ্যাক্ট ইকুইভ্যালেন্টও বলতে পারেন। দেখি, এখানে ম্যাগনেটাইজিং ব্রাঞ্চ কোনটা কি, কিভাবে এটা হয় আমি সহজভাবে বল, এঁকে নিয়ে আগে।
তো এখানে B1, এটা হলো R1 Z X1, এটা হলো Z X1, তার মানে এটা পুরোটা হলো Z1। আর এখানে যাবে তাহলে I1 কারেন্ট, আর এখানে হলো নো লোড কারেন্ট I0, আর এখানে হলো কোর রেজিস্ট্যান্স, আর হলো ম্যাগনেটাইজিং রেজিস্ট্যান্স X0। তাহলে এখানে যাবে আই IB, ওয়ার্কিং কারেন্ট আর ম্যাগনেটাইজিং কারেন্ট। আর এখানে I2 প্রাইম, আর এখানে যাবে প্রাইমারি টার্নস রেশিও, সেকেন্ডারি টার্নস রেশিও। সো এটা হলো E1 ইন্ডিউস ইএমএফ প্রাইমারি, আর হলো E2, আর এটা হলো R2 JX2, তার মানে এটা হলো Z2। আর এখানে যাবে I2 কারেন্ট, আর এখানে থাকবে লোড। তো এখানে I2 বা IL একই জিনিস, I2 IL লোড কারেন্ট একই জিনিস, সেটা হলো লোড। এখন দেখেন কোনটা কি। এখানে আহ B1 তো জানেন প্রাইমারি ভোল্টেজ, R1 Z X1, এগুলো হলো প্রাইমারি ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স। আর I1 হলো প্রাইমারি কারেন্ট, I0 এটা হলো নো লোড কারেন্ট। আর I2 প্রাইম হলো সেকেন্ডারি টু প্রাইমারি কারেন্ট। N1 N2 হলো ট্রান্স রেশিও, আর E1 E2 তো ইন্ডিউস ভোল্টেজ। আর আর নট X1 সেগুলো একটু বের করে দেখাই। যেমন IW, এটার কিন্তু অনেকগুলা নাম আছে। সেটা হলো কি ওয়ার্কিং কারেন্ট, ওয়ার্কিং ওয়ার্কিং কারেন্ট বা অ্যাক্টিভ কারেন্ট। ওগুলা লিখতেছি না, ওগুলা তো বুঝতেছেনি। যেগুলা ব্যতিক্রম সেটা আমি লিখতেছি। অ্যাক্টিভ কারেন্ট, ওর লস কারেন্ট, ওর লস কারেন্ট, আর আয়রন লস কারেন্ট, আয়রন লস আয়রন লস কারেন্ট, অনেকগুলা নাম। আর আইমিউ হলো ম্যাগনেটাইজিং কারেন্ট, টাইজিং কারেন্ট, ম্যাগনেটাইজিং কারেন্ট। এই হলো অবস্থা। আর বাকিগুলোর নাম তো জানেনই। তো এখন দেখেন এখানে কি হয়, এটা মুছে দিই। তো দেখেন এই নোটটার দিকে তাকান, এই নোট, এখানে একটা নোট না, এই নোটে কি হয়, I1 এন্ট্রি করতেছে, I1 ইকুয়াল টু কি লেখা যায়, I2 বের হয়ে যাচ্ছে, I0 বের হয়ে যাচ্ছে, I0 প্লাস I2 প্রাইম, এটা লেখা যায় না এই নোট থেকে। I1 এন্ট্রি করতেছে আর বাকিগুলো বের হয়ে যাচ্ছে, তো এটা লিখলাম I1 ইকুয়াল টু I2 প্রাইম, মানে এটা এইভাবে আসছিল আর কি। এন্ট্রি করতেছে I1 মাইনাস I1 প্লাস বের হয়ে যাচ্ছে I2 প্রাইম প্লাস I0। সো এটা ওই পাশে করলে এটা চলে আসে, এটাকে I0 কে ওই পাশে নিয়ে আসলে এটা আসে। এখন দেখেন যদি নো লোড থাকে তখন কি হয়, I1 ইকুয়াল টু I0 হয় কিন্তু অ্যাট নো লোড তখন I1 ইকুয়াল টু I0 কিভাবে, I2 প্রাইম, এটা হলো কি সেকেন্ডারি টু প্রাইমারি, কিন্তু এটা অনেক বোঝায় সেকেন্ডারি টু প্রাইমারি। এখন নো লোড যদি থাকে তাহলে I2 জিরো না, এটা ওপেন আছে, এখানে কিছু নাই, ওপেন সার্কিট মনে করেন, তাহলে এটা জিরো হয়ে যাবে না।
I2টা জিরো না? I2 তো কোনো যেতে পারতেছে না, এখানে ওপেন সার্কিট। তাহলে I2টা জিরো। তাহলে নো লোড হলে I2 ইকাল টু জিরো। I2 ইকাল টু জিরো হলে কি হয়? I2 প্রাইম ইকাল টু কি দেখেন? I2 প্রাইম ইকাল টু হলো সেকেন্ডারি টু প্রাইমারি, তার মানে I2 ইন্টু প্রাইমারিতে আসবে, তাই না? N2/N1। এগুলা কিভাবে আসে? এই ইম্পিডেন্স রেপার্ট, এটা আমি দেখাবো পরে, একটু পরে। এখন এটার জন্য কারেন্টের বেলায় উল্টা হবে, মনে রাখবেন। I2 কে রেপার্ট করব সেকেন্ডারি টু প্রাইমারি, তো I2 লিখলাম। আর প্রাইমারিতে যাবে, এই জন্য N1/N2 হওয়ার কথা ছিল, কিন্তু হবে N2/N1, কারণ কারেন্টের বেলায় উল্টা হবে। যদি ভোল্টেজ থাকতো তাহলে V1/V2 হতো। I2 প্রাইম হলো সেকেন্ডারি টু প্রাইমারি। এখন I2 যদি জিরো হয়, তাহলে জিরো ইন্টু N2/N1 না? তাহলে এটা পুরোটা জিরো হয়ে যায় না? I2 প্রাইম, I2 প্রাইমটা জিরো হয়ে যায়। সো এখানে I2 প্রাইম যদি জিরো বসান, তাহলে I1 ইকাল টু শুধু I0 থাকে। তার মানে নো লোডের সময় I1 আর I0 সেম, যখন ওপেন সার্কিট থাকবে বা নো লোড থাকবে তখন এইটা। আর I0 তো নো লোড কারেন্ট, সেটা জানেনি। আর I2 প্রাইমটা মনে রাখবেন সেকেন্ডারি টু প্রাইমারি কারেন্ট। এই যে লিখছি সেকেন্ডারি টু প্রাইমারি কারেন্ট, I2 প্রাইম। এখন আসেন ওই যে রেফার কিভাবে করে সেটা একটু দেখাই। আচ্ছা, এইটা আগে একটু দেখাই। এ হলো 1/K, এটা হলো N1/N2, N1/N2 বাই হলো I2/I1। এই এটা মনে রাখবেন, এটা অনেক লাগে। এই হলো কি টার্নস রেশিও, টার্নস রেশিও। আর এটা হলো কেটা কি, ট্রান্সফরমেশন রেশিও, ট্রান্স ট্রান্সফরমেশন মেশন রেশিও। তো দেখেন, আরেকটা আছে V1/V2। দেখেন, দেখেন N1 ওয়ান, সরি, N1 উপরে ওয়ান, কিন্তু V1 উপরে ওয়ান, কিন্তু কারেন্টের বেলা উল্টো। কারণ সবসময় উল্টো থাকবে। N2 নিচে, N2, V2 ও নিচে, কিন্তু কারেন্টের বেলায় উল্টো। এটা একটু মনে রাখবেন, N1/N2 ইকাল টু V1/V2। কারেন্ট রেশিওর সাথে ভোল্টেজটা সেম থাকে, আর ইয়েটা উল্টে যায় কারেন্টটা। এই, তো এখন দেখি যে রেফার কিভাবে করে। মনে করেন আমি ইম্পিডেন্স কিভাবে রেফার করবেন সেগুলা, বা ভোল্টেজ কারেন্ট কিভাবে রেফার করবেন সেটা একটু দেখাই। মনে করেন ভোল্টেজ আপনি মনে করেন রেফার টু প্রাইমারি করবেন। আচ্ছা, প্রাইমারি করেন, রেফার টু প্রাইমারি করেন। এখন V1 ইকুয়াল টু কি হবে? আপনার B2 কে তো করবেন, তো B2 তো লিখবেনই। সো কোথায় করবেন? প্রাইমারিতে। প্রাইমারি মানে কি ওয়ান, তার মানে রেশিওর N1/N2 দিবেন। বুঝা গেল? এখন যদি Z01 করেন, তাহলে কি হবে? নিজস্ব, জেড এর সময় নিজস্ব ইয়েটা হয় Z1। আগে Z01 করুন, প্রাইমারিতে নেবেন। তাহলে Z1 ইম্পিডেন্সটা লিখলেন, প্লাস N1/N2 দিবেন, প্রাইমারিতে দিতেছে, তার মানে N1/N2 স্কোয়ার ইন্টু Z2। আর রেশিওর বেলা স্কোয়ার হয় কি বলি, ইম্পিডেন্সের বেলা রেশিওটা স্কোয়ার হয়। দেখছেন? এবার মনে করেন লিখলেন, Z02 লিখলেন সিমিলারলি। তো এখানে তাহলে Z2 নিজস্বটা লিখলেন, যেহেতু টুতে যাবে সো টু লিখলেন, প্লাস টুতে যাবে N2 হবে উপরে, N1 স্কোয়ার হবে। শুধু কারেন্টের বেলায় উল্টো হবে, রেশিওর সাথে যেখানে যাবে সেটা উল্টো হবে, গুণ হলো Z1। আবার এখানে যদি B2 আপনি রেভার্ট করতেন ইয়েতে, ও এগুলো তো প্রাইমারিতে যাবে, এগুলো হলো V1। এই পর্যন্ত এটা হলো V1, এটা হলো প্রাইমারিতে যাবে, রেভার টু প্রাইমারি এইটা। সো I1 যদি করেন এখন, I1 করলে কি হবে? I2 কে রেভার্ট করবেন, I2 লিখলেন, যাবে কোথায়? প্রাইমারিতে না? তাহলে উল্টো হবে, N2/N1। দেখছেন?
কারেন্টের বেলা রেশিওটা উল্টা হয়, যেখানে যাবে সেই রেশিওটার সাথে উল্টা হবে, এভাবে মনে রাখবেন। আর ইম্পিডেন্সের বেলায় নিজস্ব ইম্পিডেন্স হয় প্লাস আবার রেশিওটা স্কোয়ার হয়। এখন রেফার টু সেকেন্ডারি করেন আপনি। সেকেন্ডারি বি টু করেন, তাহলে কাকে রেফার করবেন? বিয়নকে। বিয়ন লিখলেন, কোথায় করবেন? বি টুতে, তাহলে এন টু উপরে, N2/N1। আবার কারেন্টের বেলা I1 কে রেফার করবেন কোথায়? সেকেন্ডারিতে। তাহলে নর্মাল ভোল্টেজের বেলা তো N2 ছিল, তাহলে এটা হবে N1। এখন ইম্পিডেন্সের বেলায় করেন Z0 টু, তাহলে জেড টু নিজস্বটা লিখলেন, ও সেটা তো এখানে দেখলাম। প্লাস কোথায় করবেন? সেকেন্ডারিতে, তাহলে N2 উপরে N1, আর রেশিও বেলায় স্কোয়ার হবে। স্কোয়ার হবে Z1 কারণ হলো এটা ইম্পিডেন্স, বুঝছেন? আবার Z01 ডিরেক্টলি ব্যবহার করা যায়, মনে করেন Z01 আছে, Z02 কে রেফার করুন প্রাইমারিতে, তাহলে N1/N2 হোল স্কোয়ার। আবার Z02 করেন, কোথায় করবেন? সেকেন্ডারিতে, তাহলে Z01 × N2/N1 হোল স্কোয়ার। এটা হলো যেখানে রেফার করবেন, এটা মানে কি? Z01 এটা মানে ইকুয়াল টু, এটা মানে হলো আপনি প্রাইমারিতে রেফার করতেছেন, মানে এখানে যেটা থাকবে সেমটা রেফার করতেছেন। আর এটা মানে হলো সেকেন্ডারিতে রেফার করতেছেন। বি টু সেকেন্ডারিতে রেফার করতেছেন। বি1 প্রাইমারিতে রেফার করতেছেন, প্রাইমারিতে। Z01 প্রাইমারিতে। সো ওয়ান দেখে আপনি বুঝতেছেন প্রাইমারি, আর টু মানে হলো সেকেন্ডারি। তো এই জন্য যে কাকে করতেছেন, অবশ্যই তো প্রাইমারিতে, তো প্রাইমারিকে করবেন না, সেকেন্ডারিকে করবেন। তো সেকেন্ডারি করলেন, টু মানে সেকেন্ডারি গুণ তারপরে হবে রেশিও। তো রেশিও প্যারামিটার যেহেতু করতেছেন, তো N1 উপরে বা N2। আর ইয়ার বেলায় স্কোয়ার হয়, ইম্পিডেন্সের বেলায়। তো এটা স্কোয়ার দিলেন, শুধু কারেন্টের বেলায় উল্টো। আর Z02 Z0-এর মধ্যে কি থাকে দেখেন, Z01-এর মধ্যে কি থাকে? R01 প্লাস J101। ওই যে Z = R+ZX, ওরকমই। Z X ওরকমই, ইম্পিডেন্স ইম্পিডেন্সের সাথে এই ফর্মই থাকে। আবার Z02 যদি বলেন, তাহলে R02 প্লাস J102 এরকম থাকে। সো আপনি R01 R02 এইভাবে ইন্ডিভিজুয়ালি রেফার করতে পারেন। যেমন R01 যদি করতে চান, তাহলে R02 কে করবেন। আর টু লাগবে আগে, সরি R1 লাগবে, প্লাস প্যারামিটার করবেন N1/N2 হোল স্কোয়ার ইন্টু কাকে করবেন? R2 কে। সিমিলারলি আবার R02 পাবেন। এখন আপনি যদি এক্স এর করেন, মনে করেন X02, তাহলে X2 লেখা লাগবে, প্লাস কোথায় করবেন? সেকেন্ডারিতে, তাহলে N2/N1 হোল স্কোয়ার ইন্টু হলো কোথায়, কোনটাকে করবেন? X1 কে করতেছেন, ইন্টু X1। সো রেফারটা এইভাবে মনে রাখবেন। এই এরপরে আমাদের যে এই গ্রাফটা ছিল, এখান থেকে আমরা একটা ইকুয়েশন বের করি। চলো ইকুয়েশন গুলো লিখি, এগুলো কেটে দিই। Sorry, দেখেন প্রাইমারিতে, প্রাইমারি যে লুপ, এখান থেকে কি লেখা যায়? -B1 কেবিএল লিখতেছি আমি, প্লাস I1 কারেন্ট যাচ্ছে I1 ইন্টু R1 + ZX1 প্লাস E1 = 0। হ্যাঁ, এটা প্রাইমারিতে লেখা যায় না? দেখেন -B1 প্লাস -B1 প্লাস I1 R1 + ZX1 প্লাস E1টা এটার সাথে প্যারালাল আছে না, এই ব্রাঞ্চের সাথে। E1 এই যে সেম নোডে, দুই মাথা, তাহলে প্লাস E1 লিখে বললাম = 0। সো এখান থেকে আপনি একটা জিনিস পাইতেছেন না, ভোল্টেজ ড্রপটা। দাঁড়ান, এই যে এটা এটা দেখেন, B1 = তাহলে কি পাইতেছে? B1 = E1 প্লাস I1 R1 + ZX1। এটা পাচ্ছেন না? তাহলে এখানে যে I1 আর যে Z1,
I1 ইন্টু আর প্লাস জেড এক্স ওয়ান, এটা ড্রপ না? ড্রপ ভোল্টেজ না এটা? ড্রপ ভোল্টেজ। সিমিলারলি সেকেন্ডারি থেকে একটা লেখেন, এটা তো প্রাইমারি রেসপেক্টে লিখলাম, সেকেন্ডারি রেসপেক্টে লিখলেন। সো এটা দেখেন -E2 প্লাস I2 R2 প্লাস ZX2 প্লাস B2, এই যে এটা B2, B2 ইকুয়াল টু 0, বুঝছেন? সো এখান থেকে দেখেন কি দেখে, আপনি যাও একটা ড্রপ পাইছেন না? এটা ড্রপ, ড্রপ ভোল্টেজ, একটু ড্রপ পাইতেছেন না ড্রপ ভোল্টেজটা? সো এখানে দেখেন B1 ইকুয়াল টু তাহলে কি দাঁড়ায়? E1 প্লাস ড্রপ, আর এখানে এখানে কি দাঁড়ায়? যদি মনে করেন ওপেন থাকে সেকেন্ডারি, যদি সেকেন্ডারি ওপেন থাকে তাহলে I2টা 0 হয়ে যায় না? মনে করেন এটা ওপেন করে দিলাম, তাহলে I2 0, I2 0 হলে ড্রপটা বাদ না, তাহলে তখন E2 ইকুয়াল টু B2 হয়, ইকুয়াল টু B2। সো যখন নো লোড থাকে, ওপেন সার্কিট থাকে, তখন এটা E2 ইকুয়াল টু B2 হয়। ঠিক আছে, এই এটা মনে রাখবে। এখন আরো কিছু জিনিস দেখি, এই সার্কিটটা বারবার লাগতেছে, সো এগুলাই মুছে লিখি। দেখেন এখানে কি ছিল, I0, আমি বলছি যে নো লোড কারেন্ট, এই যে I0টা, এটা কি? নো লোড কারেন্ট, নো লোড বা এক্সাইটেশন টেশন কারেন্ট, তাই না? আর IW তো অনেকগুলো নাম বলছিলাম, যে ওয়ার্কিং কারেন্ট, অ্যাক্টিভ কারেন্ট, কোর লস কারেন্ট বা আয়রন লস কারেন্ট, এটার ফর্মুলা কি? I0 cos π0। আর Imu হলো ম্যাগনেটাইজিং কারেন্ট বলছিলাম, এটা হলো I0 sin π0, sin π0। ঠিক আছে, সো এখানে দেখেন I0, এই নোটে দেখান তো, I0 ইকুয়াল টু কি দাঁড়ায়? I0 ইকুয়াল টু IW প্লাস Imu, IW প্লাস হলো Imu। কিভাবে? এই নোটে I0 ঢুকতেছে আর দুইটা বের হয়ে যাইতেছে, তো আগের মতো যেটা ঢুকতেছে এটা মাইনাস, আর বাকি দুইটা বের হয়ে যাচ্ছে, দুইটা প্লাস ধরলে এটা আসলে আসে I0 ইকুয়াল টু IW প্লাস Imu। সো তাহলে কি আসে? অ্যাঙ্গেল থাকতে পারে এগুলোর সাথে, যদি ওই ফর্মে নেই, প্লাস মাইনাস পি এফ অ্যাঙ্গেল, তাই না? সরি, প্লাস Imu প্লাস মাইনাস পি এফ অ্যাঙ্গেল, তাই না? এটা থাকতেছে। আর এটা কিন্তু আরেকভাবেও বের করা যায়, দেখেন, এটা এভাবে মনে রাখতে পারেন আপনারা। মনে করেন আহ এটা আমি সমকোণী ত্রিভুজ আঁকলাম, এটা কি কোণ দিলাম, তার মানে এটা লম্ব, এটা দিলাম IW, এটা Imu, আর এটা হলো I0। এখন দেখেন তো cos থিটা, আচ্ছা এটা একটু বেশি পরের স্লাইডে দেখে ভালো করে। মনে করেন এটা হলো IW, Imu, I0। সো cos থিটা ইকুয়াল টু কি দাঁড়ায়? কবরে ভূত আছে, কবরে ভূত আছে, তার মানে ভূত মানে ভূমি ত্রিভুজ, ভূমি ত্রিভুজ। এই টেকনিকে মনে রাখবেন, এটা আমি দেখাইছিলাম। সো ভূমি কি? IW, আর অতিভুজ কি? I0। সো IW ইকুয়াল টু I0 cos থিটা,
বুঝা গেল? কোণে বিউটা লম্ব, তার মানে আই মিউটা লম্ব। আমার সাইন থিটা ইকাল টু কি দাঁড়ায়? সাগরে লবণ আছে, লম্ব বায়ু ত্রিভুজ, তার মানে কি লম্ব বায়ু ত্রিভুজ, তার মানে কি দাঁড়ায়? লম্ব কোণটা আই মিউ, আর অতিভুজ হলো আই নট, তার মানে আই মিউ ইকাল টু হলো আই নট সাইন পাই নট বা সাইন থিটা। বুঝা গেল? এগুলো এইভাবে আসে। এই আরেকটা জিনিস হলো নো লোড ইনপুট পাওয়ার। মনে করেন নো লোড ইনপুট পাওয়ার, এটা কি? এটা মানে হলো পি নট ইকাল টু হলো বি ওয়ান আই নট কস পাই নট, কস পাই নট। সো যদি নো লোড থাকে তাহলে কি হয়? আই ওয়ান আর আই নট সমান না? আই ওয়ান আই নট সমান, তার মানে কি দাঁড়ায়? বি ওয়ান আই ওয়ান কস পাই নট। বুঝা গেল? এই আর আয়রন লস এরপরে আসি। আচ্ছা, একটা স্লাইড নেই। ধরো, সো এখানে দেখেন আয়রন লস, আয়রন লস, আয়রন লস হলো দুই ধরনের, একটা এডি কারেন্ট লস, একটা হলো হিস্টেরিসিস লস। এডি কারেন্ট লস, লস, আর একটা হলো কি? হিস্টেরিসিস লস, হিস্টেরেসিস লস। আর কপার লস আয়ের সাথেই চেঞ্জ হয়। ঠিক আছে, কপার লসটা হলো আয়ের সাথেই চেঞ্জ হয়। এরপরে আমরা, আর আয়রন আর কোল লস তো জানেনি। আয়রন লস আর কোল লস তো একই জিনিস। কোল লস একই জিনিস, আয়রন লস আর কোল লস। এখন এরপরে আমরা আর একটু পরে আবার ট্রান্সফরমার আরো কিছু লস আমরা দেখবো। আহ এখানে তো কোর আর আয়রন লস গেছে, এরপরে আমরা আয়রন লস নিয়ে শুধু আলোচনা করছি। মূলত ট্রান্সফরমারের দুই ধরনের লস হয়। ট্রান্সফরমার যদি লস বলি তাহলে সেইটা হয় হলো কোর বা আয়রন লস, কোর বা আয়রন লস। আর একটা হলো কি? কপার লস, কপার লস। ট্রান্সফরমার লস মূলত এই দুই ধরনের হয়। তো প্রাইমারি কপার লস আবার দুই ধরনের, প্রাইমারি কপার লস, সেকেন্ডারি কপার লস। তো যেটা প্রাইমারি সেটা কি? আই ওয়ান স্কোয়ার আর ওয়ান। আর যেটা সেকেন্ডারি সেটা কি? তাহলে আই টু স্কোয়ার আর টু। টু মানে সেকেন্ডারি আর ওয়ান মানে প্রাইমারি। বুঝা গেল? এই। আর টোটাল কপার লস যদি বলে তাহলে আই ওয়ান স্কোয়ার আর ওয়ান প্লাস আই টু স্কোয়ার আর টু। অথবা আপনি এটা করতে পারেন আই ওয়ান স্কোয়ার অথবা আর জিরো ওয়ান। সো অথবা আপনি আই টু স্কোয়ার আর জিরো টু, এটাও করতে পারেন টোটাল কপার লস যদি বলে। টোটাল কপার লস এই। আর নো লোড লস, আয়রন লস, কোল লস, কষ্ট, এই দেখেন আপনার আয়রন লস বা কোল লসের কতগুলো নাম আছে। এটার আরো নাম আছে নো লোড লস, নো লোড লস। এগুলো মনে রাখলে পরীক্ষার সময় একটা বলবে, তখন আপনি বুঝতে পারবেন না আসলে কোনটা। এরকম সবগুলা জিনিস একত্রিত একত্র করে আপনার পড়াশোনা করতে হবে। এখন এক জায়গায় একটা পড়লে তো আপনি ইয়ে করতে হবে না, কোথায় কোন ইনফরমেশন আছে সবগুলা একসাথে করতে হবে। যেমন আমি এগুলার অনেক জায়গায় অনেকগুলা নাম পাইছি, এগুলো একসাথে করে নিয়েছি আমি। আয়রন লস, কোল লস, নো লোড লস, কনস্ট্যান্ট লস বা প্রাইমারি লস, এগুলো একই জিনিস, বা প্রাইমারি লস একই জিনিস। এই, তারপরে আমরা একটু কিছু ফর্মুলা দেখি, আরো কিছু।
ও, আরো স্লাইড লাগবে। তো কিছু ফর্মুলা দেখি আমরা, যেমন এগুলো তো আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল জানি। এটা পি ওয়াট রিয়েল পাওয়ার থাকে, আর এটা কিউ বার। এগুলো আমি আগেও দেখাইছি আমার ক্লাসে, এস বি এ। এগুলো জাস্ট এখন ইয়ে করে যাই আমি। আর এখানে অ্যাসটা হলে কি, অ্যাপারেন্ট বা কমপ্লেক্স পাওয়ার, অ্যাপারেন্ট বা কমপ্লেক্স পাওয়ার। এটা হলে কি থাকে, কেন কমপ্লেক্স বলতেছি, কারণ এটার সাথে রিয়েল পাওয়ারও থাকে, রিঅ্যাক্টিভ পাওয়ারও থাকে। সো এটা যদি আপনি পোলারে নেন, তাহলে আসে কি পি প্লাস মাইনাস পি এফ অ্যাঙ্গেল। এই আবার জেড এর বেলায় তো থাকে কি, এখানে একসাথে জেড ইকাল টু হলো জেড প্লাস মাইনাস পি এফ অ্যাঙ্গেল। পি এফটা আপনি অনেক জায়গা থেকে এরকম পেতে পারেন, আই এর বেলাও আই প্লাস মাইনাস পি এফ অ্যাঙ্গেল। সো এখানে পাওয়ার এবং জেড এর বেলায়, এস এবং জেড এর বেলায়, এস এবং জেড এর বেলায় প্লাস মানে ল্যাগিং, এটা মানে ল্যাগিং, আর মাইনাস মানে লিডিং। আর কারেন্টের বেলায় উল্টো বলছিলাম, প্লাস মানে লিডিং, মাইনাস মানে ল্যাগিং, এটা মনে রাখবেন। সো আরো কিছু ফর্মুলা দেখি। আমরা ফর্মুলা ইয়েগুলো কনসেপ্ট গুলো বুঝি, এরপরে ম্যাথ গুলো দেখবেন কত ইজি হয়ে যায়। এস ইকাল টু বিআরএমএস, আইআরএমএস কনজুগেট, এই ফর্মুলা গুলো মনে রাখবেন, এগুলো অনেক দরকারি ফর্মুলা। অথবা বিআরএমএস স্কোয়ার টু জেড কনজুগেট। আরো থাকে এখানে যে আমরা cos থিটা থেকে বের করছিলাম, পি বের করছিলাম, cos থিটা ইকাল টু হলো পি বাই এস, কারণ ওই কবরে ভূত আছে সেইভাবে বোম্বে অতিভুজ, কারণ পি বাই এস। তাহলে পি ইকাল টু কি থাকে, এস cos থিটা, cos থিটা। সো এস ইকাল টু হলো বিআই, তার মানে হলো বিআই cos থিটা, cos থিটা। বুঝলেন? এইভাবে অনুভাবে সাইন থিটা বের করা যায়। সো এখান থেকে আবার এসও আপনি বের করতে পারেন। এখান থেকে যদি এস আনেন, তাহলে থেকে কি বাই পি বাই cos থিটা। এগুলো লাগবে অনেকভাবে, আপনি এরকম বের করতে পারেন, এগুলো লাগবে। তো এরপরে আরো যদি দেখি, আবার সাইন থিটা বের করা যায়, টেন থিটা এইভাবে বের করা যায়। আরেকটা জিনিস দেখাই, সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু কি, সাগরের লবণ আছে লম্ব অতিভুজ কিউ বাই এস। টেন থিটা ইকুয়াল টু হলো টেয়ার লম্বা ভূত, তার মানে লম্ব বাই লম্বা মানে লম্ব, তার মানে হলো কিউ বাই পি। এই আর যেটা দেখাতেছিলাম জেড পার ইউনিট, নতুন একটা জিনিস শিখে, পার ইকুয়াল টু অ্যাকচুয়াল বাই বেস। জেড অ্যাকচুয়াল বাই হলো জেড বেস। সো অ্যাকচুয়াল মানে ওল্ড ভ্যালু বা নেম প্লেট রেটিং, আর বেস মানে হলো নিউ ভ্যালু। ঠিক আছে? এই আর কিছু না ধরলে কিন্তু আমরা সবসময় ল্যাগিং ধরে নেব ট্রান্সফর্মার। ওকে, এরপরে আর কি দেখানো যায়, আরেকটা জিনিস লাস্ট দেখাবো, সেটা হলো ভোল্টেজ রেগুলেশন কিভাবে বের করা যায় সেটা দেখি। মনে করেন পার্সেন্টেজ অফ বুইয়ার ইকুয়াল টু, যদি আপনি প্রাইমারি সাপেক্ষে লিখেন আর সেকেন্ডারি সাপেক্ষে, প্রাইমারি সাপেক্ষে লিখলে সেটা হবে কি বি ওয়ান মাইনাস ই ওয়ান, আর নিচে ই ওয়ান গুণ 100%। ওই যে আমরা সার্কিট দেখছিলাম না, এই যে এই বি ওয়ান আর এই ই ওয়ান, এই যে এটা প্রাইমারি সাপেক্ষে, তার মানে প্রাইমারি সার্কিটটা নিয়ে কাজ করছে, এটা হলো প্রাইমারি আর এটা হলো সেকেন্ডারি। বুঝলেন? এই সো বি ওয়ান মাইনাস ই ওয়ান ডিভাইড বাই ই ওয়ান, আর সেকেন্ডারি বেলায় হবে ই টু মাইনাস বি টু ডিভাইড বাই হলো কি হবে বি টু গুণ 100%। এখানে বি ওয়ান বড় না বড় মানে ছোট, কারণ বি ওয়ান তো ইনপুট ভোল্টেজ, এরপরে লস হয়ে না ই ওয়ান পান আপনি, ই টুর বেলাও ই টু, এরপর লস হয়ে বি টু পান না। এই যে দেখেন, দেখেন এই যে বি ওয়ান ছিল এখানে,
এরপর এই যে লস হয়েছে এগুলাতে, এরপর আপনি ইউয়ান পাইছেন, আবার ই টু, এরপর লস হয়েছে, তারপর আপনি বি টু পাইছেন। তো ওটা হলো বড় মাইনাস ছোট, এইভাবে হয়। এই, আর এমনি যদি বলেন যে পার্সেন্টেজ অফ বি আর ইকুয়াল টু হলো নো লোড, বি অফ নো লোড মাইনাস বি ফুল লোড ডিভাইড বাই বি ফুল লোড গুণ 100%। ঠিক আছে, এই নো লোড মাইনাস ফুল লোড ডিভাইড বাই হলো বি ফুল লোড। চলেন এবার আমরা আমাদের সেই আরেকটা জিনিস দেখি, ইফিসিয়েন্সি একটা জিনিস দেখাই দিই। ইফিসিয়েন্সি, আগে তো দেখালাম ভোল্টেজ রেগুলেশন, ভোল্টেজ রেগুলেশন রেগুলেশন। এখন দেখাবো ইফিসিয়েন্সির, ইফিসিএনসি। আচ্ছা, ইফিসিয়েন্সি বলায় একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো একটা ফর্মুলা দেখাই। ইফিসিয়েন্সি ইটা ইকুয়াল টু এক্স গুণ বিএ গুণ পিএফ, উপরে যা নিচেও তা দেবো, এক্স গুণ বিএ গুণ পিএফ যোগ পি আয়রন প্লাস আয়রন এক্স স্কোয়ার পি কপার। এটা মনে রাখবেন, 100%। সো এক্স হলো পার্সেন্টেজ অফ লোড, এটা হলো এক্স ইকুয়াল টু হলো অপারেটেড বিএ ডিভাইড বাই রেটেড বিএ, রেটেড বিএ। মনে করেন এক্স আছে 100% অফ লোড, তার মানে হবে কি, এক্স হবে 100/100 ইন্টু ওয়ান, টু 200% লোড। তাহলে কি করবেন আপনি, 200 ডিভাইড বাই 100 ইকুয়াল টু 2, 50%, তাহলে 50 ডিভাইড বাই 100, তার মানে 0.5। এইভাবে অপারেটেড বিএ বাই রেটেড বিএ না, তো 50% যেটা, সেটা হলো অপারেটেড বিএ, আর বাই 100। নিচে সবসময় 100 থাকবে, আর উপরেটা যা বলবে তা দিয়ে ভাগ করে দিবেন আপনি। এই, এখানে ওটা 100%-এর জন্য ছিল, আর ওটা ছিল 50%-এর জন্য, যা বলবে 50, মানে পার্সেন্টেজটা উঠিয়ে দিবেন আর কি, 50/100 ইকুয়াল টু 0.5। আর বিএ তো অ্যাপারেন্ট পাওয়ার, সেটা জানি, পাওয়ার ফ্যাক্টর উপরে যা নিচে তা। আর এটা হলো আয়রন লস, আর এখানে এক্সটা যে আবারও লোডের, এখানে যে এক্স এর মান যেটা বেরোলো এটা এখানে সেটা, আর কপাল 100%। এখন চলেন, এখন আমরা থিওরি আলোচনা করছি, এবার ম্যাথ দেখবো। এই প্রথম আমরা থেরেজার বই থেকে এই ম্যাথটা দেখি। বিটিসিএল এ আসে, অনেকগুলো পরীক্ষাতে আসে, চলেন এটা দেখি। ম্যাথ করার সময় আপনি আগে ম্যাথের ডেটাগুলো আপনি আগে আপনার ইয়ের সাথে লিখে দিবেন, তাহলে বারবার পড়া লাগবে না। যেমন আমি দেখেন কিভাবে করি। এখানে বলছে দ্য ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি ইন দ্য কোর অফ এত ট্রান্সফরমার 50 আর সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ইজ 1.2 ওয়েবার পার মিটার স্কয়ার। 8 ভোল্ট থাকে, তাহলে কত? আচ্ছা, এটা বলছে যে এরকম একটা ট্রান্সফরমার দেখেন, কিছুই না। আমি বলছি যে আপনি পড়বেন আর লিখবেন 250/3000 ভোল্টেজ। তো 250/3000 ভোল্ট, যা বলতেছে আমি জাস্ট লিখতেছি, দেখেন 50 হার্টজ। আচ্ছা, দিলাম 50 হার্টজ। এরপরে 1 পয়েন্ট সিঙ্গেল ফেজ। আচ্ছা, এই যে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটির সাথে, কিন্তু এটা কিন্তু ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি। ঠিক আছে, এই ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি বলছে কত, বিএম। বিএম হলো ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি, এটা কত, 1.2 বিএম স্কোয়ার ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা বলে দিছে। এরপর দেখেন ইএমএফ পার টার্ন হলো 8 ভোল্ট। মানে কি, ইএমএফ পার টানে 8 ভোল্ট, মানে এক টানে লাগে 8 ভোল্ট। সো আপনাকে বের করতে বলছে কি প্রাইমারি আর সেকেন্ডারি টার্নস। সো তার মানে N1 N2 টার্নস, N1 N2 না, N1 কত, N2 কত। আর দ্বিতীয়টা কি বের করতে বলছে, এরিয়া বের করতে বলছে। এখন একটা জিনিস দেখাই আপনাদের, বলেন ই ইকুয়াল টু কি,
এই ফর্মুলাটা আমরা দেখি, এটা কিভাবে আসে সেটা একটু দেখি। এই ফর্মুলাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। যেমন ইন্ডাকশন মোটর গুলা একরকম, বা আপনার ইয়ের সময় একরকম, সিনক্রাস জেনারেটরের সময় একরকম। সো এটার মূল মূল কাজ হলো E = 4.44 এফ পাই, এটুকু মনে রাখবেন। এখন এখানে যেহেতু টাচ রেশিও আসবে, ইয়ে ট্রান্সফারের সময় এন মনে রাখবেন, আর ইন্ডাকশন মোটরের সময় আসবে টি এন এর জায়গায়, আর সিনক্রাস জেনারেটরের সময় আসবে কেপি কেটি। এগুলা কি, সেগুলা সিনক্রাস জেনারেটর বা ইন্ডাকশন মোটর যখন পড়বো তখন আলোচনা করবো, এখন আলোচনা করলে অন্যদিকে চলে যাব, সেটা থাক। তো এখন দেখেন, যদি আপনি এখানে হলো তো ইএমএফ আপনি জানেনই, আর যে ফাই এম, এটা কি? ফাই এম হলো ম্যাক্সিমাম ফ্লাক্স, ম্যাক্সিমাম ফ্লাক্স। ফাই এমটা কি? ম্যাক্সিমাম ফ্লাক্স, এটা ইউনিট হলো ওয়েবার। আর এটা সমান হলো বিএম গুণ এ, বিএম গুণ এ। সো বিএম হলো কি? বিএম হলো ম্যাগনেটিক ফিল্ড, বিএমটা হলো, জায়গা নেই, ম্যাগনেটিক ফিল্ড। অথবা এটাকে আরেকটা নামও বলে, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটিও বলে, আর এ তো এরিয়া। এই, তো এইটা সবসময় মনে রাখবেন। এখন যদি এখানে আপনি প্রাইমারি ইন্ডিউস ইএমএফ দেন, তাহলে এখানে N1 দিবেন। এখানে যদি সেকেন্ডারি দেন, তাহলে এখানে সেকেন্ডারি দিবেন, 2 দিবেন। এই তো। তো এখন আসেন ম্যাথটা করি। এখন ম্যাথটা করি। তো আপনাকে টার্নস রেশিও বেস করতে বলছে, তাই না? সো 8 ভোল্টে পার টান, পার টান মানে কি? এক টানে 8 ভোল্ট লাগে। তো আপনি যেহেতু টান বের করবেন, তার মানে 8 ভোল্ট অ্যাকর্ডিং টু কোশ্চেন, 8 ভোল্ট সমান এক টান, তাই না? সো প্রাইমারিতে কত ছিল? সুতরাং ঐকিক নিয়ম করেন, 1 ভোল্ট সমান 1/8 টান। তাহলে 250 ভোল্টে কত টান হবে? 250 গুণ 1/8, এটা করলে কত আসে? 31.25। কিন্তু আপনারা জানেন টান্স রেশিও কখনো ফ্র্যাকশন আসে না, তো আমরা এটা 32 লিখে দিব। আর তাহলে 850 ভোল্টে, সরি, 3000 ভোল্টে কত টান আসবে? 3000 ইন্টু 1/8, তাহলে কত আসে? 3375। তাহলে N1 N2 পাইলাম। সরি, এটা হলো N1 আর এটা হলো N2, কারণ এটা প্রাইমারি ইউজ করছি। এটা হলো 8 ভোল্টে এক টান। সুতরাং 1 ভোল্টে 1/8 ঐকিক নিয়ম, সুতরাং 250, তাহলে গুণ হবে আরো বেশি। 250 সাথে 1/8, 3000 ভোল্ট আরো বেশি, তো গুণ হয়ে গেল 1/8 এর সাথে, ঐকিক নিয়ম। আর 250 যেহেতু প্রাইমারি ভোল্টেজ, তার মানে এটা N1 পাইছি, ইউজ করছি, N1 পেলাম। আর 3000 ভোল্ট যেহেতু সেকেন্ডারি ভোল্টেজ, সো এটা তখন N2 পাইলাম। এবার আসেন এরিয়া কিভাবে বের করা যায়। সো আপনি এখানে E1 E2 যে কোনো একটা দিয়ে বের করতে পারেন। সো আমি আহ E1 দিয়ে করি। E1 = 4.44 এফ ফাই এম। যেহেতু আপনি ইউন ইউজ করছেন, তাহলে N1। সো আপনি এখান থেকে এরিয়া বের করবেন, ফাই এম ইকাল টু কি? বিএম গুণে না, একটু আগে তো দেখলাম আমরা, বিএম গুণে। সো আপনাকে, এখন আপনি ইয়েটা বের করতে পারবেন না, এটা, কারণ সবকিছুই আপনি জানেন। তাহলে এরিয়া বের করেন। এরিয়া E = E1 কত? 200, E1 250 / 4.44, 50। আর বিএম কত? ওই যে 1.2, 1.2, 1.2 গুণ করত টাচ রেশিও N1, N1 32। সো এটা করলে কত আসে এরিয়া? 250 / 4.44 গুণ 50, 1.2 গুণ 32, 0.0293, 0.0293, এত কি হবে? মিটার স্কোয়ার, যেহেতু এরিয়া, সো মিটার স্কোয়ার হবে। বুঝা গেল? এটা জাস্ট আপনি এই পাশ থেকে বিএম গুণে, এটার বদলে আপনি কি লিখছেন?
পাই এম এর বদলে তাহলে বিএম গুণ এ, বিএম গুণ এ, আর ওখানে ছিল কি এন ওয়ান ইন্টু এন ওয়ান। তো এবার এটা রেখে বাকিগুলা এই পাশে নিয়ে আসলেন, এই পাশে আনলে এটা ভাগ গুণ ছিল, ভাগ হয়ে গেছে। সো ই ওয়ান ডিভাইড বাই হলো 4.44, 4.44 ইয়া বিএম গুণ এন ওয়ান। সো সবগুলা ভ্যালু বসাই দিলাম। এই যে 250 ই ওয়ান ছিল, 250 রাখলাম, আর এগুলা সবগুলা ভ্যালু বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এটা আসছে আনসার। এই, চলেন এর পরের ম্যাথটা দিই। এটা কি বলছে, আগে ম্যাথ আঁকবো। চলেন, আপনি যদি আঁকেন তাহলে আপনার অর্ধেক শেষ হয়ে যাবে। 25 KVA লিখলাম। 500 টান অন প্রাইমারি, সো এটা প্রাইমারি 500 দিলাম। সেকেন্ডারিতে 50 টান দিলাম, 50 টান। দ্য প্রাইমারি ইজ কানেক্টেড 3000 ভোল্ট, সো এইটা 3000 ভোল্টে কানেক্টেড। আচ্ছা, আর 50 Hz। আচ্ছা, ফাইন্ড দ্য ফুল লোড প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কারেন্ট, ইএমএফ অ্যান্ড দ্য ম্যাক্সিমাম ফ্লাক্স ইন দ্য কোর। সো আপনাকে প্রাইমারি কারেন্ট বের করতে বলছে, সেকেন্ডারি কারেন্ট বের করতে বলছে, আর কি বলছে, ফাইন্ড দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইএমএফ, এবং ইটিও বের করতে বলছে, এবং ম্যাক্সিমাম ফ্লাক্সও বের করতে বলছে। সো এই এই হলো আপনার কাহিনী, সার্কিটটা আপনাকে এগুলা বের করতে বলছে। তাহলে করেন। আমরা একটা ফর্মুলা জানি না, এস ইকাল টু বিআই। সো সেখান থেকে আপনি আই ওয়ান বের করতে পারেন। তাহলে আই ওয়ান ইকাল টু গ্যাস বাই, তাহলে এস ওয়ান ইকাল টু হলো বি ওয়ান আই ওয়ান। আর ট্রান্সফরমারের দুই দিকের কেবিএ সমান, এস ওয়ান এস টু একই জিনিস। সো এখানে এস ওয়ান এস টু ইকাল টু 25 KVA। এই, সো তাহলে আই ওয়ান ইকাল টু কি দাঁড়ায়, এস ওয়ান ডিভাইড বাই বি ওয়ান, এস ওয়ান ডিভাইড বাই বি ওয়ান। সো এস ওয়ান কত, 25 × 10⁻³ ডিভাইড বাই বি ওয়ান কত, 500। তাহলে কত আসে, সরি বি ওয়ান কত, 3000, ওটা তো ট্রান্সলেশন। 3000, এটা বি ওয়ান না, আর এটা বি টু। তো এখন কত আসে দেখেন, 3000, 8.33। তাহলে আই ওয়ান পেয়ে গেলেন আপনি, প্রাইমারি কারেন্ট। এখন আপনি ইয়ে করেন, রেফার করেন, তাহলে আই টু পেয়ে যান। আই ওয়ান ইন্টু, আপনি সেকেন্ডারি কারেন্ট চাচ্ছেন, সেকেন্ডারিতে নিবেন, তার মানে N1/N2। কেন, আপনি নিবেন সেকেন্ডারিতে, তো অন্যগুলোর সময় হলে N2/N1 হতো, এটা উল্টা কারেন্ট, এই জন্য I1/I2। তো এটা করেন। এখন কত আসে, 8.33, 8.33 গুণ N1 কত, 500, আর N2 কত, 50। তাহলে এটা করলে কত আসে, 500/50, তাহলে 83.33। I2 আপনি পেয়ে গেলেন 0.33 অ্যাম্পিয়ার। I2 পাইলেন। এখন আর কি দরকার আপনার, এখন আপনার E2 আর 5 দরকার। আচ্ছা, এটা যেহেতু আপনার লস নাই কোনো, তার মানে বি টু আর ই টু সমান না। তাহলে আপনি বি ওয়ান রেফার করেন। বি টু ইকাল টু কি, বি ওয়ান কে রেফার করলে বি টু পাবেন না, বি ওয়ান যেহেতু সেকেন্ডারিতে যাবে চাচ্ছেন, তাহলে N2/N1, যেহেতু এটা ভোল্টেজ, এটা কোনো উল্টা হবে না। তো প্রাইমারি ইয়ে কি ছিল, 3000, আর N2 কত, 50, N1 কত, 500। এটা N1 না, আর এটা N2, বুঝা গেল। তো এটা করলে কত আসে, 50/500, তাহলে কি থাকে, 300। তাহলে আপনি E2 পেয়ে গেলেন 300 ভোল্ট। কত সহজ দেখছেন ম্যাথগুলা। আর এরপরে আপনি যদি ইয়া বের করতে চান, ইএমএফটা, সেটা কিভাবে ছিল, উপরে দেখে ইকুয়াল টু 4, E1 দিয়ে বের করেন, বা E2 যা মানছে তা দিয়ে, F5 ইকুয়াল টু কি ছিল, F5M
ইন্টু এন ওয়ান। সো আপনাকে কি ফ্লাক্সই বের করতে বলছে। সো আপনার বিএম করে এ করার দরকার নেই, আপনি ডাইরেক্ট ফাই এমটা পেয়ে যান। কি, ই1 ডিভাইড বাই হলো 4.44 এফ এন ওয়ান। সো ভ্যালুগুলো বসান, তাহলে কত আসে দেখেন। তাহলে ই1 কত, ই1 আপনার 3000, তাহলে 4.44, যেহেতু এটা লস নাই বি1 আর ই1 সমান। আর এফ কত 50 গুণ এন1 কত, এন1 কত 500। সো এটা করেন কত আসে দেখেন, 3000, 4.44 গুণ 50 গুণ 500, 0.027 ওয়েবার। তার মানে ফাই এম ইকাল টু কি দাঁড়ায়, ফাই এম 0.027 এত ওয়েবার। দেখছেন। তো এই যে আমার I1 এর ভ্যালু এইটা, I2 এর ভ্যালু এইটা পেয়ে গেলাম। এরপর ই2 3000 ভোল্ট পেয়ে গেলাম। আর ফাই এম পেয়ে গেলাম 0.227 ওয়েবার। এটা এখান থেকে পরবর্তীতে এখানে আসছে, এখানে আসছে এই। এরপরে আমরা, এটা সেম ম্যাথ, এটা এটা একই। এটা বইটা, বইটা এমএসসি অ্যাডমিশন টেস্ট আসছিল, আর এটা জব এক্সামে আসছিল। সো এটা হোমওয়ার্ক থাকলো SW, এটা আপনারা নিজেরা করবেন। এরপর এই ম্যাথটা দেখি, 32.9। দেখেন, এটা অনেকগুলো পরীক্ষা আছে, সিলেট গ্যাস ফিল্ড, কোল পাওয়ারে আসছিল, পায়রাতে আসলে বিটাকে আসছিল। সো দেখেন এটা কিভাবে করা যায়। এটা বলছে আমরা আঁকি, আমরা জাস্ট লিখবো আর করবো আর এটা আঁকবো, ড্র করবো, তাহলে আমাদের ম্যাথটা বারবার পড়াও লাগবে না, একসাথে হয়ে যাবে। সো দেখেন 2200/200 ভোল্ট। আচ্ছা 2200/200 ভোল্ট দিলাম। ডল ড্রস নো লোড প্রাইমারি কারেন্ট 0.6 অ্যাম্পিয়ার। তার মানে আই নট, নো লোড বলছেন আই নট 0.6 অ্যাম্পিয়ার। ওকে। অ্যান্ড দ্য অ্যাবজর্ব পাওয়ার 40 ওয়াট, তার মানে 400 ওয়াট। 400 ওয়াট পি নট, আমরা পি নটে দিলাম 400 ওয়াট। এখন আপনাকে কি বলতে বলছে, ফাইন্ড দ্য আয়রন অ্যান্ড আয়রন লস, ফাইন্ড দ্য ম্যাগনেটাইজিং অ্যান্ড আয়রন লস কারেন্ট। তার মানে আইডাব্লিউ কত আর আই মিউ কত, আই মিউ কত, এই দুইটা আপনাকে বের করতে বলছে। তো চলেন করি, এই নাম্বারটা আগে করি তারপর বি নাম্বার। আমরা একটা জিনিস দেখছিলাম না, পি নট ইকুয়াল টু বি1 আই নট কস পাই নট, কস পাই নট। সো আপনি বি1 আর আই নট কস পাই নট এটা সমান আইডাব্লিউ। একটু আগে আমি দেখে আসছি যে আইডাব্লিউ ইকুয়াল টু আই নট কস পাই নট, আইডাব্লিউ ইকুয়াল টু আই নট কস পাই নট। ওই যে একটা ত্রিভুজ থেকে দেখাইলাম এইভাবে, আইডাব্লিউ ছিল আই মিউ ছিল। সো দেখেন আইডাব্লিউ ইকুয়াল টু তাহলে কি দাঁড়ায়, পি নট ডিভাইড বাই বি1। সো পি নট কত বলছে 400, আর বি1 কত 2200। সো এখন দেখেন কত আসে, এটা করলে কত আছে, 400/2200, 0.181, 0.1818 এত অ্যাম্পিয়ার। সো এরপরে আপনি আই মিউ করেন, আই মিউটা কিভাবে করবেন করেন। আমরা আরেকটা জিনিস দেখছি না, আই নট স্কোয়ার ইকুয়াল টু আইডাব্লিউ স্কোয়ার প্লাস আই মিউ স্কোয়ার, তাই না। সো আইডাব্লিউ, তাহলে আই মিউটা কিভাবে বের করবেন, আই মিউ যদি বের করতে চান তাহলে √, আই নট স্কোয়ার মাইনাস আই ডব্লিউ স্কোয়ার। কিভাবে, আপনি এখানে জাস্ট আই মিউটা রাখেন, এটা এই পাশে নিলে আই নট স্কোয়ার মাইনাস আই ডাব্লিউ স্কোয়ার প্লাস ছিল মাইনাস, এরপর এটা স্কোয়ার ছিল, এটা হোল রুট হয়ে গেছে ওই পাশে গিয়ে। এরপর তাহলে আপনি আই নটের মান কত ছিল 0.6 স্কোয়ার, আর আই ডাব্লিউ এর মান পেলেন 0.181।
0.1818 স্কোয়ার, এটা করলে আপনি আই মিউর মান পেয়ে যাবেন। সো আই মিউর মান কত? √/, 0.66 স্কোয়ার মাইনাস আনসার স্কোয়ার, তাহলে 0.571, 0.571 এম্পিয়ার। সো আপনি দুইটি পেয়ে গেলেন। IW অ্যাক্টিভ কারেন্টটা বা ওয়ার্কিং কারেন্টটা পেলেন, আর এটা হলো ম্যাগনেটাইজিং কারেন্ট, দুইটাই পেলেন। বুঝলেন এটা কিভাবে করছে? এটা যদি না আসে মনে থাকে আরেকবার আমি দেখিয়ে দিই। সেটা হলো, এটা ছিল থিটা, এটা ছিল IW, আর এটা ছিল আই মিউ, আর এটা ছিল আই নট। সো পিথাগোরাসের উপপাদ্য আই নট স্কোয়ার ইকুয়াল টু IW স্কোয়ার প্লাস আই মিউ স্কোয়ার। এরপরে এই যেটা পেয়ে গেলাম। এখন ধরেন বিটা করি, এটা বিটা করি। বিটা বলছে সেম 2200/250 ভোল্ট, আর এটা 0.5 এম্পিয়ার at of 0.3 on open circuit. PF টা বলছে 0.3, ফাইন্ড দ্য ম্যাগনেটাইজিং এবং ওয়ার্কিং কারেন্ট অফ নো লোড প্রাইমারি কারেন্ট। সো আমরা আরেকটা স্লাইড নেই। সো আরেকটা স্লাইড নেই, ব্ল্যাঙ্ক। 2200/250 ভোল্ট, এটা আরেকবার নেই, দেখেন। তাহলে এটা হলো 2200/250, 0.5 এম্পিয়ার। পিএফ হলো 0.3, আর তখন তার মানে আই নট কত ছিল? ওপেন সার্কিট বলছে না, 0.5 এম্পিয়ার। আর পিএফ এটা কত? 0.3। সো এখন দেখেন এটা একটু অন্য নিয়মে করি। তো এখানেও IW আর IMU আপনাকে বের করতে বলছে। সো IW ইকুয়াল টু কি ছিল? আই নট কস পাই নট। সো আই নট কত? 0.5, আর কস পাই নট হলো 0.3। তো এটা দুটো গুণ করলে কত আসে? 0.15 এম্পিয়ার। আর IMU, আই নট সাইন থিটা নট, সাইন ফাই নট। সো আই নট কত? 0.5, এই যে নোলট কারেন্ট। আর সাইন থিটা ইকুয়াল টু কি? কস থিটার মান হয়েছিল এটা পিএফ, কস থিটা না? পিএফ মানে কস থিটা। তার মানে থিটা ইকুয়াল টু কি? কস ইনভার্স 1, 0.3। সো এটা করলে আপনি কত পাবেন? সেটাই হলো আপনার ম্যাগনেটাইজিং কারেন্ট, 0.5 সাইন কস ইনভার্স 1, 0.476 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই এইভাবে এগুলা করে ম্যাথগুলো খুব সুন্দর এবং খুব সহজ ম্যাথগুলা। এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখি, এই ম্যাথটা দেখি। সেম আগের মতো আমরা আঁকা শুরু করি। আমরা পড়বো আর আঁকবো, ড্র করবো এটা। তাহলে বারবার আর ম্যাথ পড়ানো লাগবে না। এটা কোশ্চেনটা জাস্ট এখানে কি বলছে আমরা সেটা এই সার্কিটটা দেখি আমরা বুঝতে পারবো, বারবার ম্যাথটা পড়া লাগবে না। তো দেখেন আমার আঁকি, যা বলছে ডাটাগুলো একসাথে করে নেব। 440/110 ভোল্ট, 440/110। আচ্ছা, হ্যাঁ। নো লোড কারেন্ট 0.5 এম্পিয়ার, অ্যাট 5 এম্পিয়ার, 0.2 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। তার মানে এখানে একটা ব্রাঞ্চ না, নোলোডটা কোথায় থাকে? এখানে থাকে না? এখানে একটা ব্রাঞ্চ থাকে। তো এটা হলো আই নট। আই নটটা কি বলছে আপনাকে? 5 এম্পিয়ার। আর কত বলছে? 0.2 ল্যাগ। সো আমি লিখি 0.2 ল্যাগ। আর এটা হলো I1। আর এটা হলো এরপরে কি বলছে? সেকেন্ডারি সাপ্লাইজ হলো, if the secondary supplies
সেকেন্ডারি মানে এটা I2, 120 অ্যাম্পিয়ার, 0.8 ল্যাগ। সো এখন আপনাকে কি বলছে? এস্টিমেট দ্য কারেন্ট টেকেন বাই দ্য প্রাইমারি। তো আপনাকে প্রাইমারি কারেন্টটা কত সেটা বের করতে বলছে। আমরা কি দেখছিলাম? I1 ইকুয়াল টু I0 প্লাস I2 প্রাইম। এটা হলো I2 প্রাইম, না ছিল না? এটা ছিল I2। সো এই নোট দিকে তাকান। I1 এটা আমরা ড্রাইভ করছিলাম না? I1 ইকুয়াল টু, ড্রাইভেশন করে আমরা এটা বের করছি। I1 ইকুয়াল টু I0 প্লাস I2 প্রাইম, এটা ঢুকতেছে নোডে I1টা, আর দুইটা I2 প্রাইম আর I0টা বের হয়ে যাচ্ছে। সো I1 ইকুয়াল টু I0 প্লাস I2 প্রাইম। পাওয়া গেল? এখন আপনার দরকার কি? I1টাই তো দরকার। সো I0টা কত? I0 বলছে 5 অ্যাম্পিয়ার, 0.12 ল্যাগ। 5 অ্যাম্পিয়ার আর 0.2 ল্যাগ বলছে। তার মানে কারেন্টের বেলা প্লাস, অন্য সময় এস এবং জেড এর বেলায় কি ছিল? প্লাস মানে ল্যাগিং আর মাইনাস মানে লিডিং। আর কারেন্টের বেলায় কি? প্লাস মানে লিডিং আর মাইনাস মানে ল্যাগিং। এস এবং জেড আমি একটু আগে দেখেছিলাম। অ্যাপারেন্ট পাওয়ার এবং ইম্পিডেন্সের বেলায় প্লাস মানে ল্যাগিং আর মাইনাস মানে লিডিং। আর কারেন্টের বেলায় প্লাস মানে লিডিং, মাইনাস মানে ল্যাগিং। সো যেহেতু ল্যাগিং তার মানে মাইনাস, কারেন্টের বেলায় কজ ইনভার্স 1, 0.2। সো এটা করলে কত আসে? দেখেন, 5 অ্যাঙ্গেল, তাহলে এটা করলে কত আসে? I0টা 5, এটা আসে 5 - 78.463, 463। I0 পেলেন। এটা জাস্ট কস থিটার মান, এটা থিটার মান কজ ইনভার্স 1 এইভাবে নিলেন। কস থিটা, সরি, কস থিটার মান 0.2, তাহলে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স 1/2, এইভাবে লিখছি। বুঝলেন? এই, কারণ এখানে তো অ্যাঙ্গেল বসবে, সো আপনি থিটার মান বের করতে পারেন, থিটাটাই তো অ্যাঙ্গেল আপনার। এরপরে আপনি I2 প্রাইম বের করবেন। I2 প্রাইম কি? সেকেন্ডারি টু প্রাইমারি না? সেকেন্ডারি টু প্রাইমারি, তাহলে সেকেন্ডারি I2 প্রাইমারি আসবে। তার মানে N1/N2। যেহেতু প্রাইমারি আসবে, কারেন্টের বেলা উল্টা, প্রাইমারি চো আসবে, সরি এটা তো N2 হবে। প্রাইমারিতে আসবে কিন্তু কারেন্টের বেলা তো উল্টো। অন্য সময় N1/N2 হতো। I2 প্রাইম হলো কি? সেকেন্ডারি টু প্রাইমারি, তার মানে প্রাইমারিতে আসবে। হওয়ার কথা ছিল N1/N2, কিন্তু কারেন্টের জন্য উল্টো, এই জন্য N2/N1। সো I2টা কত? 120, আবারও মাইনাস হবে কারণ ল্যাগ আছে 0.8, তার মাইনাস কজ ইনভার্স 1, 0.8 গুণ N2/N1। N2 কত? 110। আর N1 কত? 440। এই যে এইটা। সো I2 প্রাইম কত আসে দেখেন? 120, 24 - 18 যে, এটা কত আসে? এটা যদি অ্যাঙ্গেলে নেই তাহলে কত আসবে? 30, 30 মানে 36.87। এখন আপনি I0 পেলেন, I2 পেলেন, তাহলে I1 পেয়ে যাবেন। I0 কি? 5 - 78.463 প্লাস I2 প্রাইম 30 অ্যাঙ্গেল -36.87। সো এই দুইটা যোগ করলেই তো আপনি I1 পেয়ে যান। তাহলে করেন, যোগ 5 -78.463, তাহলে 33.90।
4 8, এটাই আপনার অ্যান্সার। তাহলে এই এই I1টা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন চলেন আর আর কি আছে। এরপর আমরা আরো কিছু ম্যাথ দেখি। 32.16। এই অঙ্কটা আমরা দেখি। সরি, দেখেন। সরি। আচ্ছা। সো এই ম্যাথটা দেখি, আগের মতো করি। এটা কত দেখেন। 4,400/220। 220। ঠিক আছে। রেশিও কত? 50 kVA। 50 kVA। R1 কত? 3.45। আর R2 কত? 0.0009। X1 কত? 5.2 জে। আর X2 কত? 0.015। 0.015 এত জে। এখন আপনাকে কি কি বের করতে বলছে দেখেন। আমি ড্র করে ফেললাম আমার, যাতে বারবার পড়া না লাগে আগে। এখন দেখেন, ইম্পিডেন্স রেজিস্ট্যান্স রেফার টু প্রাইমারি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাজ রেফার টু সেকেন্ডারি, তারপরে ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স অ্যাজ রেফার টু বোথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। সো আমি দেখেন সবগুলো একটা কমন বের করি, তাহলে দেখেন যে কত সুন্দর সহজ হয়েছে। যেমন Z01, আমি এটা দেখাইছিলাম। Z01 কি ছিল? Z1 নিজস্ব ইম্পিডেন্স, প্রাইমারিতে যাবে N1/N2 হোল স্কয়ার ইন্টু Z2 কে রেফার করতেছে তাই Z2। সো Z1 কত দেখেন? 3.45 প্লাস, এটা Z1 না? আর এটা কত? Z2 যোগ 5.2 জে। Z1 পেলাম, প্লাস N1/N2, তার মানে 4,400 ডিভাইড বাই 220 এত স্কোয়ার, গুণ Z2 কত? 0.009 যোগ 0.015 জে। এখন কত আসে দেখেন আনসার। Z02 কত আসে? এগুলো প্রত্যেকটা ম্যাথেই আপনার পরীক্ষায় আসে। যেমন এটা এই 2021 সালে আসছিল জেজি টিডিসিএল এ। সো এটা আপনার, এইটা রেক্টেঙ্গলে কত আসে? 7.05 যোগ 11.2 জে। আর পোলারে কত আসে? জাস্ট আমি ক্যালকুলেটর রেখে উল্টে দেবো, কনভার্ট করে নেব। 13.234 অ্যাঙ্গেল 56.81। বুঝলেন? এবার Z02 দ্বারা কনভার্ট করা যায় না? তাহলে Z02 কত?
Z01 কিন্তু সেকেন্ডারিতে যাবে, তার মানে N2/N1 হোল স্কয়ার। তার মানে Z01 কত ছিল? 7.05 যোগ 11.2 J, আর N1 N2 কত? 4400/220 হোল স্কয়ার। তাহলে এটা করলে কত আসে? 4×400/220। তো এটা কত? 7. আচ্ছা, N2 না উপরে, সরি সরি, আমি এখানে 220 লিখ, 220 হবে না তাহলে? 4400, 220/4400 হোল স্কয়ার। 0.028 এত যে। সো এটাকে যদি কনভার্ট করি, 0.033 অ্যাঙ্গেল হলো 57.81 এত ওহম। এখন আপনাকে কি কি বের করতে বলছে দেখেন, কত সহজভাবে বের হয়ে যায়। আপনাকে আমি কি কি বলতেছে দেখেন, ইকুইভ্যালেন্ট এক নম্বরে, রেজিস্ট্যান্স রেফার টু বোথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ড। আচ্ছা ও, প্রথম থেকে দেখি। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাজ রেফার টু প্রাইমারি, তার মানে কি R01। সো এক নম্বরে R01 বের করতে বলছে। R01 কত? Z01 এর মধ্যে কি থাকে? R01 প্লাস যে X01 থাকে না? তাহলে R01 কত? এই যে এই ফরম্যাটে Z01 এটা বের হয়েছে, এটা R01 আর এটা X01। তাহলে 7.05, দেখছেন? 7.05 ওহম। R01 বের হয়ে গেল। এরপর দুই নম্বরে কি বের করতে বলছে দেখেন, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাজ রেফার টু সেকেন্ডারি, তার মানে R02। সো আবার সেম, এই যে Z02 এর মধ্যে কি থাকে? R02 প্লাস J102। তার মানে এটা হলো আপনার R02 আর এটা হলো X02। তার মানে R02 মান কত? 0.01766 ওহম। R02 পেয়ে গেলেন। এবার তিন নাম্বার কি বের করতে বলছে দেখেন, এখানে এখানে 3 নাম্বার দিই। 3 নাম্বারে বের করতে বলছে আপনার ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স, রিঅ্যাকট্যান্স রেফার টু বোথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, তার মানে X01 আর X02 বের করতে বলছে। তার মানে এটা হলো আপনার এই X01 কত? 11.2 ওহম। আর X02 কত? এই যে এটা 0.028, 0.028 এত ওহম। এরপর 4 নাম্বারে কি বলছে দেখেন, চার না ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অ্যাজ রেফার বোথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, তার মানে Z01 আর Z02 বের করতে বলছে। সো আমি Z01 আর Z02 বের করলাম না, সেটা কি? Z01 কোনটা? এই যে আপনার এই Z01 না? সো এটাকে যে ইয়ে ফরম্যাটটা করলাম, ম্যাগনিটিউডটা, এটাই হলো আপনার Z01। সো মনে করেন এই 4 নাম্বার কোথায় লিখবো, Z01 সেটা হলো কত? 13.234 এত ওহম। আর Z02 তাহলে কত? এই যে এটা, সো 0.033, এই ইয়েটা ম্যাগনিটিউডটা 0.033 এত ওহম Z02। এরপরে আরেকটা বের করতে বলছে কি, টোটাল কপার লস বের করতে বলছে। চলুন সেটা করি। সো কপার লসটা বের করি। তো এটা এখান দিয়ে একটু কেটে এখান দিয়ে করে দিই। টোটাল কপার লসটা বের করতে বলছে। কপার লস হলে কি? আয়ন স্কয়ার R1, এটা হলো কি টোটাল কপার লস না, তাহলে R01। R1 দিলে তখন আয়ন স্কয়ার R1 প্লাস I2 স্কয়ার R2 দেওয়া লাগতো। কপার লস কি? টোটাল, টোটাল কপার লস।
সো I1 কত, আর R01 তো আপনি জানেনই, I1টা বের করতে হবে তাহলে। সো আমরা জানি যে S ইকাল টু BI, সো 1 দিতে পারেন আপনি, B1 I1। সো I1 ইকাল টু S/B, S হলে কত, 50 kVA, আর ইয়ে কত, B1 কত, 4400। তো এখন কত আসে দেখেন, 50 × 3, যেহেতু কেবিএ ছিল এই জন্য ইয়াতে নিয়ে নিলাম আর কি, 11.36, 11.36। সো তাহলে আপনার কি দ্বারা এখন কপার লস হলে কি, 11.36 স্কোয়ার, আর R01-এর মান কত ছিল, এই যে 7.05, 7.05। তাহলে কত আসে দেখেন, স্কোয়ার গুণ 7.05, 910 পয়েন্ট, 910.38 ওয়াট, 10.38 ওয়াট। ঠিক আছে, এই হলো আপনার বি নাম্বারটা। এখানে I1 বের করছিলাম 50 × 10⁻³ আর হলো নিচে ছিল 4400। তাহলে কত ছিল এখানে, 11.36। সেখান থেকে সেটা এখানে বসাই দিয়ে তারপর এটা চলে আসে, সইল এটা। ওকে, এরপরে আসেন কি আছে, এরপর আরেকটা ম্যাথ দেখি। আচ্ছা, এই ম্যাথটা দেখি। আচ্ছা, চলো আঁকি। আমাদের কাজ শুধু ডাটা দেখে আঁকা, আর কিছুই না, এরপরে জাস্ট আমাদের নিয়মের মধ্যে পড়ে যাবে। 230/460, 230/460 গেল। এরপরে রেজিস্ট্যান্স আছে, তবে তো দিলাম, দিলাম। আচ্ছা, প্রাইমারি রেজিস্ট্যান্স 0.2 আর রিয়াক্ট্যান্স হলো 0.5, তার মানে 0.2 আর রিয়াক্ট্যান্স হলো 0.5 J। আর সেকেন্ডারি হলো 0.75 রেজিস্ট্যান্স, আর রিয়াক্ট্যান্স হলো 1.8 J, 1.8 J। এরপর আপনাকে কি বলছে, ফাইন্ড দ্য সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ হোয়েন সাপ্লাইং এত। আচ্ছা, বুঝলাম। ফাইন্ড দ্য সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ, তার মানে V2, V2 বের বের করতে বলছে আপনাকে। ঠিক আছে, V2 ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলছে। হোয়েন সাপ্লাইং 10 অ্যাম্পিয়ার 0.8 পি অ্যাপ্লাই করুন। মনে রাখবেন DS, এটা মানে কি, ডেলিভার, ডেলিভার সাপ্লাই আউটপুট, এগুলো একই জিনিস। এগুলা মানে সেকেন্ডারিতে বোঝায়, সেকেন্ডারিতে বোঝায়, সেকেন্ডারিতে বোঝায়। তাহলে আপনাকে 10 অ্যাম্পিয়ার সাপ্লাইং বলছে, তার মানে এটা কিসের ভ্যালু, I2-এর ভ্যালু 10, আর 0.8 ল্যাগ, তার মানে মাইনাস আসবে, কজ ইনভার্স 0.8। তাহলে এটা আসলে কত আসে, 10 অ্যাঙ্গেল 36.87। তাহলে I2 পেলেন, এখন আপনাকে B2 বের করতে হবে। দেখেন তো B2 কিভাবে বের করা যায়। B2 বের করার একটা কেবিএল লিখতে হবে আপনাকে। তাহলে সেটা এই লুপে সেকেন্ডারিতে লেখেন, -E2 প্লাস I2, এখান দিয়ে যাবে কি I2। তাহলে I2 কত, I2, আচ্ছা আগে লিখি, ইন্টু Z02 প্লাস কি B2 ইন্টু 0। এটা E2 প্লাস মাইনাস ছিল না, তার মানে এখান থেকে যদি আপনি চালান কেবিএল লুপটা, -E2 প্লাস I2 Z02 প্লাস B2 = 0। তো সেখান থেকে আপনি এই যে B2টা পেয়ে যাবেন। এখন আপনাকে কি কি জানতে হবে, তাহলে I2 জানেন আপনি, Z02 বের করতে হবে, জানতে হবে। আর E2 তো আপনি জানেনই, E2 কত, 460। সো আপনাকে এখন দেখেন B2 ইকুয়াল টু কি দাঁড়ায়, E2 মাইনাস E2 কত, 460, 460। I2 মান কত, 10 অ্যাঙ্গেল -36.87। Z02, তার মানে Z02 কি ইকুয়াল টু Z2 প্লাস, আচ্ছা Z02 মানটা এখান থেকে করে দিই,
Z02 ইকাল টু হলো Z2 প্লাস, সেকেন্ড লাইতে যাবে, তার মানে N2 বাই N1 হোল স্কোয়ার ইন্টু Z1, তাই না? Z1, সো Z2 কত? 0.75 যোগ 1.8 J যোগ N2 বাই N1 460 বাই 230 স্কোয়ার গুণ Z1 0.2 প্লাস 0.5 J। তাহলে এখান থেকে আপনি Z02টা পেয়ে যাবেন। Z02 ভ্যালুটা তাহলে কত আসে এটা করলে? দেখেন কত আসে, 0.75 যোগ 1.8 J যোগ 460 230 স্কোয়ার 0.2 যোগ 0.5 J, তার মানে 1.55 যোগ 3.8 J। এটা আসে আপনার ইয়ের ভ্যালু, 1.55 যোগ 3.8 J। আপনার Z02 ভ্যালু এটা চলে আসছে, ঠিক আছে? Z02 ভ্যালু এইটা পুরোটা ক্যালকুলেশন করলে এটা আসে। সো এখানে Z02 বদলে আমি কি দেব? 1.55 যোগ 3.8 J। সো এখন আপনি তাহলে B2 বের হয়ে গেছে না? সুন্দর মতো বের করেন। 460 মাইনাস 10 অ্যাঙ্গেল মাইনাস 36.87 আনসার। তাহলে কত আসে? 425.32, 425.32 অ্যাঙ্গেল -2.84। সো আপনার এই যে B2টা বের হয়ে গেল না, এত ভোল্ট বের হয়ে গেল। আর Z02 এটা তো আগেই দেখছি আমরা, Z2 যেহেতু আমরা সেকেন্ডারিটা বের নিব, সো Z2 নিজস্বটা ছিল আর সেকেন্ডারিতে নিব, এই জন্য N2/N1 আর ইন্টু Z1। সো Z02 হইলো এইটা, এটা বসাইলাম, যোগ যে N2/N1, সো 460/230 এটা হলো N2 আর এটা হলো N1, এরপরে গুণ Z1, সো গুণ দিয়ে এই Z1 দিয়ে দিলাম 0.2 প্লাস 0.5, এই যে 0.2 প্লাস 0.5, আর Z2 তো এটা ছিল 0.75 যোগ 1.8 J, এই যেটা, আর এটা Z1। সো এটা করার, এটা Z1, এটা করার পরে আমাদের অ্যান্সার বের হয়েছে এই পুরা এইটুক করার পরে আমাদের অ্যান্সার বেরিয়েছে 1.55 যোগ হলো 3.8 J। সেটা এখানে বসাই দিয়ে আমাদের কাছে ম্যাথ শেষ। এখন আমরা চ্যাপম্যানের, এতক্ষণ তো বিএল থ্রেজার বই দেখছিলাম, এখন আমরা চ্যাপম্যানের ম্যাথ দেখি। চলো, এই ম্যাথটা দেখি। এই ম্যাথটা আপনাকে কি বের করতে হবে, যেহেতু ডেল ওয়াই আছে, মনে রাখবেন ডেল ওয়াই মানে কিন্তু থ্রি ফেজ, ডেল ওয়াই থাকা মানে থ্রি ফেজ। আচ্ছা, 50 kVA এত বা এত, ডেল ওয়াই ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার হ্যাজ এ রেজিস্ট্যান্স 1% আর রিঅ্যাক্ট্যান্স 7% পার ইউনিট। হোয়াট ইজ দ্য ট্রান্সফরমার ফেজ ইম্পিডেন্স রেফার টু হাই ভোল্টেজ সাইড? এখানে হাই ভোল্টেজ সাইড কোনটা? 13,800 আর 208 আছে, তার মানে প্রাইমারিটা হাই ভোল্টেজ সাইড, কারণ প্রাইমারিতে ভোল্টেজ বেশি। সো আপনাকে জেড অ্যাকচুয়ালটা বের করতে বলছে, অ্যাকচুয়াল যে ইয়েটা ইম্পিডেন্সটা বের করতে বলছে প্রাইমারির সাপেক্ষে, আর এখানে পার ইউনিটে করতে হবে, মানে যে পার্সেন্টেজ দেওয়া আছে। সো আমরা ইয়েটা লিখি, আমি একটা ইকুয়েশন দেখেছিলাম, জেড পার ইউনিট ইকাল টু জেড অ্যাকচুয়াল বাই হলো জেড বেস, এটা দেখাইছিলাম। সো যেহেতু এখানে থ্রি ফেজ, সো থ্রি ফেজ দিতে হবে, থ্রি ফেজ সবগুলো ওয়াইডেল আছে, থ্রি ফেজ দিলাম, দিলাম থ্রি ফেজ, সমস্যা নেই। এখন দেখেন জেড বেস কত, জেড বেজের আবার একটা ফর্মুলা আছে, বি স্কোয়ার বাই বি এ। সো যেহেতু থ্রি পেজ, তাহলে তিন দ্বারা গুণ করতে হবে না, সবগুলো থ্রি পেজ করতেছি, জেড বেজও থ্রি পেজ লাগবে না, থ্রি পেজ। সো এখন দেখেন কত হয়, বি কত, তাহলে 13,800, আমি যেহেতু হাই ভোল্টেজের সাইজে করছি এই জন্য 13,800 ইউজ করছি। 208 ইউজ করা যেত, কিন্তু আমার কোশ্চেনে বলছে হাই ভোল্টেজ সাইডে, তার মানে 13,800 ইউজ করতে হবে, স্কোয়ার দিলাম। বিএ কত? 50 kVA, 50 10⁻³ গুণ 3, তাহলে আমি জেড বেস পেলাম। জেড বেসটা কত আসে তাহলে? 13,800 স্কোয়ার 15 10⁻³ গুণ 3,
তাহলে 114264 এত আসে জেড বেস। সো এখন তাহলে জেড পার ইউনিট কত? পার্সেন্টেজের আপনি যদি 10% থাকে, 10/100 করেন না, তাহলে 0.1 পান না, এটাই পার ইউনিট। মানে 100 দিয়ে ভাগ করার পরে যেটা পাই সেটাই পার ইউনিট। সো জেড পার ইউনিট ইকুয়াল টু আর প্লাস জেড, কি ইকুয়াল টু আর প্লাস জেড এক্স না? সো আর কত? 1%। তার মানে 1/100 করলে কত আসবে? 0.01 না? 1/100, 0.01, 1% ছিল। তাহলে 0.01 প্লাস 7% রিয়াক্টেন্ট 0.07, এত যে, আর ছিল 1%। সো এটা হলো 0.01 পার ইউনিট, আর এক্স ছিল 7%। তার মানে পার্সেন্টেজ উঠেছে 0.07 পার ইউনিট। বেড়ে গেল। সো জেড পার ইউনিট পেয়ে গেলাম আমরা। জেড, এখন 1 নম্বর থেকে আসেন তো। 1 নম্বর ইকুয়েশন থেকে কি আসা যায়? জেড অ্যাকচুয়াল ইকাল টু কত? অ্যাকচুয়াল জেড পার ইউনিট গুণ জেড বেস, জেড পার ইউনিট গুণ জেড বেস। তো জেড পার ইউনিট কত? এইটা 0.1 যোগ 0.0707 জে গুণ জেড বেস। বেস কত? 114264। তাহলে আপনি এখান থেকে ইয়ে পেয়ে যাবেন না? আপনার অ্যান্সার কত আসবে তাহলে? দেখেন তো যেটা করলে। 114.264, 114.26 যোগ 800 যে, এত। সো আপনার এটা হলো আপনার এই অ্যান্সারটা। বুঝলেন? তাহলে এটা আপনার সেই হাই ভোল্টেজ সাইডে রেফার করা ইম্পিডেন্স। এটাই। এই। খুব সিম্পল না একটা? চলেন আর একটু ম্যাথ আঁকাই, আরো কিছু ম্যাথ দেখি। একটা ম্যাথ দেখি চ্যাপম্যানের। এই ম্যাথটাও আসছিল ঢাকা ওয়াসাতে 2024 সালে। এই ম্যাথটা দেখি, দেখেন এটা কি বলছে। 50 kVA এত রেটিং এর একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, 4টা ট্যাপ চেঞ্জ আছে দেখেন। 2.5% ট্যাপ চেঞ্জ অন ইস প্রাইমারি ওয়াইন্ডিং। শুধু প্রাইমারিতেই বলছে, দেখেন 4টা 2.5% করে। আর এখন ভোল্টেজটা আপনার কত সেটা বের করতে হবে সেটিংটা। তাহলে আসেন করি। তাহলে নর্মাল রেটিং কত ছিল? নর্মাল রেটিং এটা কত? 13,200 বাই কত, 480, এত ভোল্টেজ। এখন প্লাস 2.5% যদি আপনি বাড়ান ট্যাপ, শুধু প্রাইমারিতে করতে পারবেন, আপনাকে কোশ্চেনে বলে দিছে শুধু প্রাইমারি ওয়াইন্ডিং এ। তো শুধু অন্যটার দরকার নেই, প্রাইমারিতে করেন। তাহলে কত দাঁড়ায় দেখেন। 13,200 যোগ 5%, 5% মানে কত? 5/100 গুণ 13,200 দিত, ডিভাইড বাই কত, 480, এত ভোল্ট। তাহলে কত আসে দেখেন। এটা করলে কত আসে? 13,200 যোগ 5/100 গুণ 13,200, 13,860। সরি, এটা তো 2.5%, প্রথমটা আমি 5 দিয়ে ধরে লিখলাম। 2.5 হবে, 2.5, 13,530 হবে। তো এটা ছিল 13,200, আর এটা হবে 330 ডিভাইড বাই 480 ভোল্ট। যেহেতু সেকেন্ডারি কিছু করা লাগতেছে না, তার মানে আসে 13,530 বাই 480 ভোল্ট। একটা পেলাম। এবার 5% ট্যাপ, প্লাস 5% দিই। ট্যাপ প্রাইমারি, তাহলে কত আসে? 13,200 যোগ 5%-এর জন্য কত আসবে? জাস্ট 2.5 এর জায়গায় 5 দিয়ে দিব।
660। 5% জন্য আসছে 660, আর এখানে হলো 480। তার মানে কত দাঁড়ায়? যোগ 13,200, 13,860। 860 ডিভাইড বাই 480, এত ভোল্ট। সো আমাদের দুইটা বের হয়ে গেছে। প্লাস গেলাম, এবার তাহলে মাইনাসের জন্য করি। মাইনাসের জন্য সেটা একটু, সরি, মাইনাসের জন্য করি। তাহলে -2.5% ট্যাপ প্রাইমারিতে কত হবে? উপরে যাবে 2.5% আর নিচে -2.5%, চারটা বলছে ওই জন্য চারটা করলি। তাহলে 13,200। তাহলে আগে ছিল কত, যোগ হয়েছে না? এখন তাহলে বিয়োগ হবে না 5%-এর জন্য? 2.5 এর জন্য কত পাইছিলাম? বাড়াইছিলাম 330। তাহলে 330 এখন বিয়োগ হবে বাই 480। তাহলে এখন কত আসে দেখেন, 13,200 মাইনাস 330, তাহলে আসে 12,870। 12,870 ডিভাইড বাই 480। এখন -5% ট্যাপ প্রাইমারিতে যদি করি তাহলে কত আসে? 13,200 -5%-এর জন্য কত আসছিল? 660। 660 বিয়োগ হবে ডিভাইড বাই 480। 12,540। 540 ডিভাইড বাই 480। তাহলে এই হলো আপনাদের শেষ ম্যাথটা, প্রত্যেকটার জন্য এইভাবে এইভাবে আলাদা করলেন। তো যদি আমি যদি একবার সামারিটা লিখি, একটা স্লাইড নেই। সামারিটা যদি লিখি, আচ্ছা, দেখেন। প্লাস নর্মাল রেটিং কত? নর্মাল রেটিং ছিল 13,200 বাই 480 ভোল্ট। -2.5% ট্যাপের জন্য ছিল 13,200 ডিভাইড বাই 480 ভোল্ট। -5%-এর জন্য ছিল 12,540 বাই 480 ভোল্ট। আর +2.5%-এর জন্য ছিল 4,530 ডিভাইড বাই 480। আর +5% ট্যাপের জন্য ছিল 13,860 ডিভাইড বাই 480। বুঝা গেল? এই, সো এইভাবে এটাই ম্যাথ। আর লাস্টে হুবার্টের একটা ম্যাথ করি। হুবার্টের ম্যাথটা করি চলেন। আবারও সেই একই, এটাই, এটাও আসছিল পিএসসিবিতে, আসছিল 2019 সালে। সো দেখেন, 100 কেভিএ লিখলাম, 100 কেভিএ 480, সরি 4,800 বাই 240 লিখলাম, এত ভোল্ট ছিল লিখলাম। 60 as অপারেটিং রেটেড কন্ডিশন, 80% পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, দ্য কোর রেজিস্ট্যান্স এত, আচ্ছা কোর লস এত, রেজিস্ট্যান্স লস এত, তার মানে কপার লস। রেজিস্ট্যান্স তো কপার অ্যাক্রসে হয়, তার মানে হলো কপার লস, কারণ কপার লস কি আজকে আর না। সো এই যে আর, এটা কপার লস, তার মানে কোর লস কত? কোর লস 0.450%। তার মানে হলো 0. সরি, এটা করলে কত আছে? 4.5 × 10⁻³ এত পার ইউনিট। আর কপার লস কত? কপার লস এটা কত? 1.46%। তার মানে এটা করলে কত আসে? 0.0146 এত পার ইউনিট।
এখন আপনাকে কি বলছে? এফিসিয়েন্সি বের করো, রেটেড লোড আর 80% পাওয়ার ভেক্টরে, আর একটা বলছে 70% লোড 80% পাওয়ার ভেক্টরে। সো 1 নম্বর করি। আমরা একটা ফর্মুলা দেখছিলাম না এফিসিয়েন্সির, এক্স গুণ বি এ গুণ পি এফ। উপরে যেটুক লিখছি সেটুক নিচেও সেম ভাবে লিখবো, এক্স গুণ বি এ গুণ পি এফ যোগ পি আয়রন যোগ এক্স স্কোয়ার পি কপার, সরি, আর পি কপার। ঠিক আছে, এখন এক্স আসেন, লোড কত? রেটেড লোড, তার মানে হলো 100%। তার মানে এক্স ইকাল টু অপারেটেড টেড বাই রেটেড। তার মানে দুইটি তো 100, তাই না? 100/100, তার মানে কত ধরে? 1। সো এক্স হলো 1, এক্স হলো পার্সেন্টেজ অফ লোড। আর বিয়ে কত? 100 কে বিয়ে। এখন একটা যে দেখেন, এখানে সবকিছু কিন্তু পার ইউনিট, তো আপনাকে বিয়েটাও পার ইউনিটে নিতে হবে। সো মনে করেন তাহলে পার ইউনিট ইকাল টু কি? অ্যাকচুয়াল বাই বেজ। পার ইউনিট কি? অ্যাকচুয়াল বাই বেজ। অ্যাকচুয়াল বাই বেজ, পার ইউনিট ইকাল টু অ্যাকচুয়াল বাই বেজ। তো অ্যাকচুয়াল কত? অ্যাকচুয়াল কত আর বেস কত? লেট বেসকে বি আমরা একটা ধরে নেই, চলেন। এখানে আছে, অ্যাকচুয়াল আছে 100, সো আমরা 100ই ধরে নিই ক্যালকুলেশন ইজি করার জন্য। লেট বেস কেবি 100 কেবি ধরে নিই, সেটা ধরে নেওয়া যায়, সমস্যা নেই। সো পার অ্যাকচুয়ালও 100 ছিল, ইও 100, সো 1। সো বি এ কত পেলাম? 1। আর পি এফ কত? প্রথমটার জন্য 80% পাওয়ার ভেক্টর, তার মানে 0.8। উপরে যা নিচেও তা 0.8। সো পি আয়রন, আয়রন লস কোনটা? কোর লস আয়রন লস একই জিনিস। 4.5 10⁻³ প্লাস এক্স স্কোয়ার, এক্স এর মান হচ্ছে 1 স্কোয়ার। কপার লস কত? 0.0146, 0.0146। শেষ। এর সাথে তো 100% আছেই। সো এখন এটা করেন, কত আসে? 0.8, 0.8 যোগ 4.5 10⁻³ যোগ 0.0146, 97.66%। 97.66%। সো এই শেষ। এবার আসেন বি। বি করি এটার মধ্যে, মনে করেন। সো বিতে কি বলছে দেখেন, বিতে বলছে 70% লোড, তার মানে এক্স ইকাল টু এখন 70 হয়ে যাবে। 70। সো 70% বললে 70, তাহলে 0.7। তাহলে এক্স এর জায়গায় হবে 0.7, আর বি এ যা আছে তাই। আর পাওয়ার ফ্যাক্টর কত বলছে? 80%, তাহলে 0.8। তার মানে এখানে উপরে যা তাই, 0.7 ইন্টু 1, 0.8। আর এগুলো সেম, পি আয়রন লস যেটা ছিল সেটাই। কপার লসে এক্সট্রা চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা 0.7 স্কোয়ার হবে এখন, 0.7 স্কোয়ার হবে। আর এটা কপার লস যা ছিল সেটাই, আর আয়রন লস বা কোর লস যা ছিল সেটাই। এখন এটা ক্যালকুলেশন করি কত আসে দেখেন। সো এটা আসে 0.7, 0.8, 7, 0.8, 97.96%। বি আসে 97.96%। তো এই তো এইভাবে এগুলা করতে হয়। ম্যাথগুলা খুব সিম্পল, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, একটু বুঝে করলে খুব কঠিন কিছু না। আর মনে একটু টেকনিক্যালি করলে মনে রাখা যায়। তো ভালো থাকবেন সবাই। ক্লাসটা করার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।